দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডিয়ম ফ্রেজ আমরা করছিলাম, তাই তো? ছাড়াতে জন্য পাকা নাকি চালিয়ে দিতে বলুন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এবং ইডিয়ম এন্ড ফ্রেজেস করছিলাম। আমি এখনো ফান্ডামেন্টাল কোনো ক্লাস আমি স্টার্ট করিনি, তোমাদের শেয়ার করাচ্ছি না ফান্ডামেন্টাল ক্লাস। ফান্ডামেন্টাল ক্লাস স্টার্ট করবো, একটু সময়গুলো একটু অল্প হওয়ার জন্য অসুবিধা হচ্ছে। আজকের আমি যেটা আবার স্টার্ট করেছি, মানে যেটা করা অনেকটা গ্যাপ হয়ে গেল। আজকে যেটা করছি ওটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে শুরু করছি। বাট মনে রাখবে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস করালেও এখানে কিন্তু আমাদের একসঙ্গে কিন্তু ভোকাবও রেডি হচ্ছে। ভোক্যাবটা কিন্তু যেটা ভোকাবুলারি আমাদের অ্যান্টোনিমস, সিনোনিমস এগুলো একসঙ্গে কাজ করছে। কিভাবে হচ্ছে আমি দেখাবো পরপর স্টেপ বাই স্টেপ। যেহেতু একদম প্রথম তো ইনিশিয়াল একটা দুটো ক্লাসে অসুবিধা হবে, একটু করে কাজ এগিয়ে গেলে আমরা করাতে সুবিধা হবে। দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস আমরা যতটুকু করেছিলাম, আমি যা করেছিলাম আমি ওইগুলো নিয়ে আবার পরে একটু যদি সময় হয় রিক্যাপ করছি। তার আগে আবার শুরু করছি। ওয়ান আওয়ার সাবস্টিটিউশনস খুব সিম্পলি আমি দেখো আবার বলছি কিভাবে আমরা না পড়াশোনা করেও, মানে যদি পড়াশোনা না করে আমি যদি থিওরিটা তত্ত্বটা বুঝিয়ে আবারও খুব অটোমেটিক্যালি শিখতে পারবো। এবং অনেক ওয়ার্ড ভোকাবুলারি যেগুলো স্ট্রং ভোকাবুলারি সেই শব্দগুলো সম্পর্কে জানবো। এবং আমি তার জন্য বলেছিলাম ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলেছিলাম যে গ্রামাটিক্যাল প্রোফাইল সম্পর্কে আমাদেরকে সবসময় জানি কি হবে, কনসিয়াস আছে। গ্রামাটিক্যাল প্রোফাইল বলতে কি পার্সেস স্পিচ সম্পর্কে আমি বারবার বলছি। ইংলিশে যদি নাম্বার পেতে হয়, ভালো স্কোর করতে হয় যে কোনো এক্সামে, যেখানে ইংলিশ আমাদের কম্পালসারি রয়েছে, ইংলিশে স্কোর করতে গেলে গ্রামাটিক্যাল প্রোফাইল সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। আমাদেরকে জব্দ করে সবসময় গ্রামাটিক্যাল প্রোফাইল অনুযায়ী যে শব্দগুলো ব্যবহার করতে হয়, অনেক সময় বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এরকম বলে দেয়। সেই ওয়ার্ডটা কিন্তু যে ব্যবহার করা হয় সেটাও কিন্তু সম্পূর্ণভাবে গ্রামাটিক্যাল নলেজ, প্রোফাইলের নলেজ, কোন পার্শ্ব স্পিচ এবং একটা পার্শ্ব স্পিচকে কীভাবে ব্যবহার করি তার উপরে ডিপেন্ড। আর এই পার্শ্ব স্পিচে যদি আমরা স্ট্রং হই, আমরা কত ওয়ার্ড শিখে নিতে পারবো খুব সহজে এবং অল্প দিনের মধ্যে, খুব কুইকলি। যেমন পার্শ্ব স্পিচ মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমি ওয়ার্ড শুরু করছি। দেখো ওয়ার্ডটা হচ্ছে কি গ্যামি, GAMY, গ্যামি। ওয়ার্ডটা কি লিখেছি গ্যামি। এটা হচ্ছে একটা ল্যাটিন রুট, ল্যাটিন শব্দ। গ্যামিটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ এবং এটা হচ্ছে একটা ল্যাটিন রুট, আর ল্যাটিন রুট ওয়ার্ড। এই ল্যাটিন রুট ওয়ার্ড গ্যামি কথার অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে ম্যারেজ, ম্যারেজ। গ্যামি ল্যাটিন রুট যার অর্থ হচ্ছে কি ম্যারেজ, বিবাহ। ওকে, বিবাহ। এই ওয়ার্ডটা আমরা শিখলাম। তাহলে কি গ্যামি মানে কি বিবাহ। তাহলে এই গ্যামি দিয়ে দেখো আমরা খুব সিম্পলি কত সহজে না পড়াশোনা করেও অনেক ওয়ার্ডের মানে নিজেরাই বলে দিতে পারি। গ্যামি যার মিনিং হচ্ছে ল্যাটিন রুট ম্যারেজ। এখান থেকে আমি যদি একটা ওয়ার্ড তৈরি করি মনোগ্যামি, মনোগ্যামি একটা ওয়ার্ড তৈরি করলাম মনোগ্যামি। আবার একটা তৈরি করলাম বাইগ্যামি। আবার একটা নতুন শব্দ তৈরি করলাম পলিগ্যামি, পলিগ্যামি, পলিগ্যামি। মনোগ্যামি, বাইগ্যামি, পলিগ্যামি। এটা বলতো গ্যামি মিন্স ম্যারেজ, গ্যামি ম্যারেজ, গ্যামি প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে গ্যামি আছে। আমরা এটা জানি। মনো কথার অর্থ কি জানি? মনো, মনো মানে হচ্ছে সিঙ্গেল। মনো মিন্স সিঙ্গেল, বাই মিন্স টু, আর পলি মিন্স মোর দ্যান টু। এটাকে বলি। ঠিক আছে? এই গ্যামি
এই যে গ্যামি, গ্যামি কথাটা এটা কি শব্দ, কোন পার্টস স্পিচ গ্রামাটিক্যাল প্রোফাইল অনুযায়ী এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এইগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে এগুলো সব অ্যাবস্ট্রাক্ট। কি নাউন? তাহলে নাম কি? বিবাহ। বিবাহ কি হাত দিয়ে ধরা যায়? তাই না? তাহলে এই জন্য এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট হলো। ওকে, তাহলে নাম কিসের নাম? একটা কাজ। কি? বিবাহ হচ্ছে একটা কাজ। এই কাজের নাম কি? না বিবাহ। তাহলে মনো মানে হচ্ছে এক, তাহলে এক বিবাহের কথা। তাহলে কি? কাস্টম অফ or act of or custom of single marriage। তাহলে একটা বিবাহের যে কথা বা রীতি তাকে কি বলা হচ্ছে তাহলে? মনোগ্যামি। মনো মিন্স কি? এগুলো কি বলতে হবে? মিনিং বলতে হবে? এগুলো জানা বলে আমি আর বললাম না। মনো মানে হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল অর ওয়ান। তাহলে মনোগ্যামি বাই মিন্স টু, তাহলে পলি মিন্স মোর দ্যান টু, মোর দ্যান more than two, more than two। তাহলে মনোগ্যামি, বাইগ্যামি, পলিগ্যামি। তাহলে মনোগ্যামি মানে এক বিবাহ। তাহলে কিসের রীতি? না কাস্টম অফ সিঙ্গেল ম্যারেজ। দ্য কাস্টম অফ সিঙ্গেল ম্যারেজ, একটা বিবাহ করার কথা, তাকে কি বলা হচ্ছে? মনোগ্যামি। কি বলা হচ্ছে? মনোগ্যামি। বুঝা গেছে? মনোগ্যামি, বাইগ্যামি, তাহলে কাস্টম অফ টু ম্যারেজ, দুটো বিয়ের রীতিকে বলা হচ্ছে কি? বাইগ্যামি। পলিগ্যামি, কাস্টম অফ মোর দ্যান টু ম্যারেজেস, দুইয়েরও অধিক বিবাহের রীতিকে বলা হচ্ছে কি? পলিগ্যামি। কোন সমস্যা আছে? ওকে, নেক্সট এখান থেকে নতুন ওয়ার্ড আবার তৈরি হচ্ছে কি? নেক্সট ওয়ার্ড তৈরি হচ্ছে এন্ডোগ্যামি। ENDO, এন্ডোগ্যামি। কি গ্যামি? এন্ডোগ্যামি। এন্ডোগ্যামি মানে কি? এন্ডোগ্যামি হচ্ছে, এন্ডো মানে হচ্ছে ইন্টারনাল। এন্ডো কথার অর্থ কি? এন্ডো, এন্ডো মিন্স ইন্টারনাল। এন্ডো, ENDA, এন্ডো মিন্স ইন্টারনাল, ইন্টারনাল। এন্ডো মিন্স ইন্টারনাল, ইন্টারনাল ম্যারেজ, অন্তর্বর্তী বিবাহ। তাহলে এন্ডোগ্যামি, এন্ডোগ্যামি, এন্ডোগ্যামি মানে কি? তাহলে অন্তর্বর্তী বিবাহ। তাহলে কি হবে? বিবাহটা কি রকম হয়? এটা হচ্ছে একটা রিকোয়ার্ড, কাস্টমের রিকোয়ার্ড অনুযায়ী, একটা প্রথা অনুযায়ী, প্রথার প্রয়োজন অনুযায়ী যখন বিবাহটা কি হয়? বিয়েটা একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে আবদ্ধ। কি বললাম? তাহলে কি হতো? ম্যারেজ কার মধ্যে? টু ম্যারি within the own custom বা own community required by custom। প্রথা অনুযায়ী নিজের যখন কোনো গোষ্ঠী বা জনসম্প্রদায় তার নিজের গোষ্ঠীর মধ্যে বিবাহ করে, সেটা কি? তাদের প্রথা অনুযায়ী। ধরো আমি সাপোজ বললাম, আমরা জানি শিডিউল ট্রাইব একটা কমিউনিটি, শিডিউল ট্রাইব কি করবে? তার নিজের গোষ্ঠীর মানুষের মধ্যে বিয়ে করবে। বোঝা গেছে? তাহলে এই যে বিবাহটা, সেটা কি? তাহলে তাদের নিজস্ব অন্তর্বর্তী বিবাহ, তাকে বলা হচ্ছে কি? এন্ডোগ্যামি। ক্লিয়ার? তাহলে কি টু ম্যারি, তাহলে টু ম্যারি কাকে বিয়ে করা? টু ম্যারি ইন ওন কমিউনিটি বা বিটুইন ওন কমিউনিটি বা ইন দেয়ার ওন কমিউনিটি রিকোয়ার্ড বাই কাস্টম। রীতি অনুযায়ী, রীতির প্রয়োজন অনুযায়ী, রীতিনীতি, তাদের যে কাস্টম রীতিনীতি বলে, সেই রীতিনীতি অনুযায়ী নিজেদের গোষ্ঠীর মধ্যে যখন বিবাহ সংগঠিত হয় তাকে বলা হচ্ছে কি? এন্ডোগ্যামি। মানে টু ম্যারি, টু ম্যারি
in own community yes own community required by custom তাহলে কাস্টম রীতির প্রয়োজন অনুযায়ী রীতিনীতি যেগুলো রয়েছে সেই রীতিনীতির প্রয়োজন অনুযায়ী ভ্যারি করা ইন ওন কমিউনিটি নিজের কমিউনিটির মধ্যে বিয়ে করাটাকে বলা হচ্ছে কি তাহলে এন্ডোগ্যামি ওকে তাহলে একই রকম ভাবে যদি বলি কি অন্য সম্প্রদায়ের সঙ্গে বিয়ে করা বহির্বিবাহ তাহলে তখন কি হবে এন্ডো থেকে হয়ে যাবে কি এক্সোগ্যামি কি হয়ে যাবে এক্সোগ্যামি তাহলে কি বহির্বিবাহ তাহলে টু ম্যারি in another community required by custom অনুযায়ী কথা অনুযায়ী নিজের কমিউনিটির বাইরে অন্য কোন কমিউনিটিকে এর মধ্যে বিবাহ সংগঠিত হলে তাকে বলা হচ্ছে কি এক্সোগ্যামি এগুলো আছে এন্ডো মানে ইন্টারনাল এক্সো মানে কি তাহলে বহি এক্সটারনাল বলা হয় বহি তাহলে এক্সোগ্যামি মানে হচ্ছে কি বহির্বিবাহ বহির্বিবাহ কাকে বলে টু ম্যারি in another community required by custom exogamy to marry in another community required by custom কথা অনুযায়ী অন্য গোষ্ঠীর সঙ্গে বিবাহ সংগঠিত হলে তাকে বলা হচ্ছে কি এক্সোগ্যামি তাহলে এতক্ষণ আমরা কটা ওয়ার্ড শিখলাম পাঁচটা একটা ছিল মনোগ্যামি এক বিবাহ তাহলে হচ্ছে কাস্টম অফ ওয়ান ম্যারেজ একটি বিবাহ করার যে প্রথা বা রীতি তাকে বলা হচ্ছে কি মনোগ্যামি দুয়ে বলছি বাইগ্যামি হচ্ছে কাস্টম অফ টু ম্যারেজেস এট দ্য সেম টাইম একই সঙ্গে দুটো বিয়ে করার যে রীতি বা বিয়ে করা তাকে বলা হচ্ছে কি বাইগ্যামি মোর দ্যান টু ম্যারেজেস একটা সময় করা অর্থাৎ কি কেউ ব্যক্তি বা কোনো মহিলা কি করছে যদি এটা তো আমাদের সমাজে চালু নেই যদি কি করা হয় না বিয়ে করছে কিন্তু সে ডিভোর্স দিচ্ছে না আইনতভাবে কি হবে বিয়ে করা মানে কি তোমাকে আইনতভাবে লিগ্যাল ম্যারেজ রেজিস্ট্রি করে যে বিয়ে করা তাহলে সেই রেজিস্ট্রি করছে হয়তো বিয়ে করে কিন্তু কি করছে আগের স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে না বোঝা গেছে তাহলে এই ধরনের যে বিবাহ এইটাকে এই যে একসঙ্গে দুইয়ের বেশি যদি এরকম বিয়ে করে দেয় সেটা পুরুষ হোক আর মহিলা হোক তাকে বলা হচ্ছে কি পলিগ্যামি বোঝা গেছে ব্যাপারটা পলিগ্যামি তাহলে কাস্টম অফ মোর দ্যান 2 marriages is called polygamy the custom of 2 marriages at the same time একই সঙ্গে দুটো বিয়ে করাকে বলা হচ্ছে বাইগ্যামি একসঙ্গে একটা বিয়ে করার রীতিকে বলা হচ্ছে মনোগ্যামি যেটা মোস্ট অফ দা সোসাইটি মেইনটেইন করে বুঝা গেছে তাহলে কি মনোগ্যামি নেক্সট হচ্ছে কি এন্ডোগ্যামি এন্ডো মানে হচ্ছে ইন্টারনাল অন্তর্বর্তী নিজের কোনো কাস্ট গোষ্ঠী জাতি গোষ্ঠী বা নিজের কোনো কমিউনিটির মধ্যে বিবাহ সংগঠিত হলে যেমন एग्जांपल হিসেবে বললাম সিডিউল ট্রাইব একটা কমিউনিটি সে যদি তার সিডিউল ট্রাইব এবং তার ছেলে এবং সিডিউল ট্রাইবের মেয়ে বা সিডিউল ট্রাইবের মেয়ে সিডিউল ট্রাইবের ছেলের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে সেটা কি বিয়ে হচ্ছে এন্ডোগ্যামি কি হচ্ছে এন্ডোগ্যামি এক্সোগ্যামি কি ঠিক অনুরূপ ভাবে সেম ওয়েতে যদি কি হয় তা টু ম্যারি ইন অ্যানাদারস কমিউনিটি নিজের কমিউনিটি ছেড়ে অন্য কোন কমিউনিটির মধ্যে বিবাহ সংগঠিত হলে তখন সেটাকে বলা হচ্ছে কি ওকে নেক্সট দেখো হাইপারগ্যামি হাইপার HYPER হাইপারগ্যামি নেক্সট করো হাইপারগ্যামি আচ্ছা এগুলো কি কপি হয়েছে সবার তো হ্যাঁ দেখো গ্যামি থেকে এইভাবে সব ওয়ার্ডগুলো তৈরি হয়েছে সব গ্যামি দিয়ে করা আচ্ছা আমি আরেকটু বলি
সুযোগ এসছে যখন একটু স্টাডি করে নেওয়া যাক। দেখো আমার এই যে বিয়ে করাটা, বিয়ে 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 আমি বলছি বারবার করে, তাহলে এই বিবাহটা কি সব অ্যাবস্ট্রাক্ট নয়, এগুলো সবই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নয়। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? এই অ্যাবস্ট্রাক্ট নাউনে রয়েছে, তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন আছে মানে কি তার অন্যান্য পার্টস স্পিচ তো অবশ্যই আছে, থাকবে তো, থাকবে না? আমি যদি বলি বিউটি, তাহলে বিউটিটা কি? নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বিউটির কি অন্য ফর্ম নেই? আছে, বিউটিফুলি আছে, বিউটিফুল আছে, আছে না? এগুলো আছে তো, অন্যান্য ফর্ম আছে। মানে সেম ওয়েতে আমাদের কি হচ্ছে, বিভিন্ন বই যখন তুমি স্টাডি করবে বা কোনো স্যার যদি নোটস তৈরি করে দেয়, তাহলে সেই নোটসে তুমি কি দেখতে পাবে, এই ওয়ার্ডগুলো আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়েছে, পার্টস অফ স্পিচ আলাদা করে দেয়া। তাহলে আমি এইগুলো কি করছি, অ্যাবস্ট্রাক্ট নাউন করছি। আমি যদি এবার তোমাদেরকে বলি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে আমি কমন নাউনে চলে যাব, কি করব? কমন নাউনে চলে যাব। তাহলে কি হবে? তাহলে এই গ্যামিটা তখন হয়ে যাবে কি, আমি এক কমন নাউন মানে কি, কমন নেম হয়ে যাবে। তাহলে আমি এরকম যদি করে দেই, যে ব্যক্তি একটা বিবাহ করেন তাকে কি বলবো? এ পারসনস হু ম্যারি বা হু ডাজ এ সিঙ্গেল ম্যারেজ বা কিপস আ সিঙ্গেল ওয়াইফ এট এ টাইম, একসঙ্গে একটাই মাত্র স্ত্রী রাখে, মানে কি স্ত্রী রাখে মানে কি বিবাহ করেন, তাহলে সেই পুরুষটাকে কি বলবো? সেই ব্যক্তিকে কি বলবো? তাহলে কি বলবো? কি বলবো? মনোগ্যামিস্ট। কি হবে? মনোগ্যামিস্ট। তাহলে যে দুটো বিয়ে করছে তাকে কি বলবো? ওয়ান হু কিপস টু ওয়াইফস এট দ্য সেম টাইম, তাকে কি বলবো? পলিগ্যামিস্ট। বাইগ্যামিস্ট। আর যে মোর দ্যান টু কিপস টু মোর দ্যান টু ওয়াইফস এট দ্য সেম টাইম, যে পলিগ্যামিস্ট। তাহলে ওয়ান হু ম্যারেজেস ইন হিজ ওন কমিউনিটি, তাকে কি বলবো? এন্ডোগ্যামিস্ট। ওয়ান হু ম্যারেজেস in another's community is called exogamist. কি বলবো? exogamist. তাহলে নেক্সট ওয়ার্ড বলেছি কি? হাইপারগ্যামি। হাইপারগ্যামি মানে কি? হাইপার কথাটা শুনেছো, হাইপো আগে করে কেউ বলেছে, হাইপো মানে হচ্ছে লেস আর হাইপার মানে হচ্ছে হায়ার। তাহলে হাইপারগ্যামি কাকে বলবো? না, যখন বিয়েটা কি হবে, আমাদের বিয়েটা সংগঠিত হবে হাইপার। হাইপার মানে কি? তাহলে উচ্চ। তাহলে নিজের যে কাস্ট, নিজের যে কালচার, তার থেকে উচ্চ শ্রেণীর বা উচ্চ কালচার, উচ্চ কমিউনিটির সঙ্গে বিয়ে করলে তখন কি হবে? বললাম, বোঝা গেছে? তাহলে কি হবে? হাইপারগ্যামি। তাহলে যখন, তাহলে নিজের যে স্ট্যাটাস, নিজের যে কমিউনিটি, তার থেকে নিচের কারোর সঙ্গে বিয়ে করলে, কমিউনিটি বা কালচারের কারোর সঙ্গে বিয়ে করলে, তখন তাকে কি বলবো? তাহলে হাইপোগ্যামি। আর যিনি বিয়ে করেন হাইপোগ্যামিস্ট, কি হয়ে যাবে? হাইপোগ্যামিস্ট। তাহলে আমরা কি পড়লাম? দুটো কি বললাম? এটা হচ্ছে এক নম্বর পড়লাম কি? হাইপারগ্যামি। হাইপারগ্যামি হাইপারগ্যামি বললাম, হাইপারগ্যামি হাইপারগ্যামি। আর একটা কি বললাম? হাইপোগ্যামি, HYP, হাইপোগ্যামি। হাইপারগ্যামি, হাইপোগ্যামি, হাইপারগ্যামি এবং হাইপোগ্যামি। ওকে, হাইপারগ্যামি, হাইপোগ্যামি। তাহলে হাইপারগ্যামি কাকে বলবো? তাহলে হাইপারগ্যামি হচ্ছে কি? টু ম্যারি, কাকে বিয়ে করা? টু ম্যারি কাকে বলো? ম্যারি ইন এ হায়ার কমিউনিটি এন্ড স্ট্যাটাস। তাহলে কি হায়ার কমিউনিটি এবং স্ট্যাটাস যুক্ত এরকম কারোর সঙ্গে যদি বিয়ে হয়, তখন টু ম্যারি, তাহলে কি হবে? হায়ার দেন হিজ ওন কমিউনিটি, হায়ার দেন হিজ কমিউনিটি, ওন কমিউনিটি এন্ড স্ট্যাটাস। তার নিজের স্ট্যাটাস এবং কমিউনিটির থেকে উচ্চতর কারোর সঙ্গে বিয়ে করলে সেটা হচ্ছে কি? তাহলে হাইপারগ্যামি।
টু ম্যারি হায়ার দেন হায়ার 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 হাইপার তো হায়ার, তাহলে ম্যারি ইন হায়ার কমিউনিটি, হায়ার কমিউনিটি, হায়ার কমিউনিটি অ্যান্ড কালচার। ম্যারি ইন হায়ার কমিউনিটি অ্যান্ড কালচার, নিজের কমিউনিটি যেটা দেন হিজ ওন কমিউনিটি, ম্যারি ইন হায়ার অ্যান্ড কমিউনিটি অ্যান্ড কালচার দেন হিজ ওন, দেন দ্যাট অফ হিজ ওন, তার নিজের যে কালচার যে কমিউনিটি সেটার থেকে যদি উচ্চতর কোন সম্প্রদায়ের সঙ্গে যদি সে বিয়ে করে ফেলে তখন সেটা হচ্ছে কি হাইপার। আর যদি সেটা কি যদি কি করে লোয়ার কমিউনিটি, হায়ার আছে আর যদি লোয়ার নিচু কোন শ্রেণীর সঙ্গে, বুঝা গেছে, লো কাস্টের সঙ্গে যদি ম্যারেজটা করে, বোঝা গেছে লো কাস্ট এবং লো কালচার বা স্ট্যাটাস বিশিষ্ট কারোর সঙ্গে যদি বিয়ে করে সেটা হচ্ছে কি হাইপোগ্যামি। তাহলে কি টু ম্যারি ইন লো কাস্ট বা উইথ লো কাস্ট অ্যান্ড স্ট্যাটাস দ্যাট ইজ ওন, তার নিজের স্ট্যাটাস এবং কাস্ট যেটা তার থেকে যদি নিচু কোনো কাস্টের সঙ্গে সে বিয়ে করে এবং স্ট্যাটাসটা যদি তার থেকে নিচু হয় তাহলে সেটা হচ্ছে কি হাইপো, কি হবে হাইপো, হাইপো এইচ আই পি ও হাইপো। ওকে, তাহলে যে বিয়েটা করে ওয়ান হু ম্যারেজেস with a higher community and culture than his own, than that of his own, তার নিজের যে কালচার যে কমিউনিটি তার থেকে উচ্চ কোন সম্প্রদায়ের সঙ্গে যে বিয়ে করে তাকে কি বলা হবে তাহলে হাইপার গ্যামিস্ট। আর যে বিয়ে করে হাইপার গ্যামিস্ট সেরকম যে নিচু তার নিজের কমিউনিটি থেকে এবং নিজের কালচার বা স্ট্যাটাসে থেকে যে নিচ সম্প্রদায়ের সঙ্গে বা নিচ এলাকার সঙ্গে বিয়ে করে তাকে বলা হচ্ছে তাহলে কি হাইপোগ্যামিস্ট। One who marries in with low caste and status than of his own, but than that of his own, তার নিজের যে স্ট্যাটাস রয়েছে যে কমিউনিটি রয়েছে তার থেকে নিচু কোন কমিউনিটির সঙ্গে বিয়ে করলে তাকে বলা হচ্ছে তাহলে হাইপোগ্যামিস্ট। ওকে, আবার রিক্যাপ করছি তাহলে এগুলো আমরা কি শিখলাম, তাহলে একটা শিখলাম কি কমন নাউন শিখলাম আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমি এই প্রত্যেকটাকে কি করতে পারি খুব ইজিলি পার্টস স্পিচ অনুযায়ী আমরা কি করে দিতে পারি, পার্টস স্পিচ অনুযায়ী আমরা এগুলোকে চেঞ্জ করে অ্যাডজেক্টিভ ফর্মে কনভার্ট করতে পারি এবং সেগুলোকে অ্যাডভার্বিয়াল ফর্মেও কনভার্ট করতে পারি। বোঝা গেছে? তাহলে যে ফিলিংটা জনক বা মূলক, তাহলে এই যে এক বৈবাহিক মূলক ব্যবস্থা তাকে কি বলবো তাহলে বলতে পারবে? এক বৈবাহিক মূলক ব্যবস্থা কি বলবো? তাহলে এইগুলোর পার্টস অফ স্পিচ চেঞ্জ হচ্ছে। এতক্ষণ আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কি নিয়ে আলোচনা করেছি আমি লিখিনি যদিও আমি, কিন্তু আমি কমন নাউনটাও বলে দিচ্ছি, সবার সঙ্গে আইএসটি যোগ করে দিয়ে গেলে হয়ে যাচ্ছে কি গ্যামিস্ট 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 গ্যামিস্ট, মনোগ্যামিস্ট, বাইগ্যামিস্ট, পলিগ্যামিস্ট, ওকে, এন্ডোগ্যামিস্ট, এক্সোগ্যামিস্ট, হাইপারগ্যামিস্ট, হাইপোগ্যামিস্ট, এগুলো কমন নাউন। নিচে পরে চলে যাচ্ছি কোথায়, পার্টস অফ স্পিচ চেঞ্জ করে চলে যাচ্ছি কি অ্যাডজেক্টিভে। তাহলে অ্যাডজেক্টিভ হলে কি হয়ে যাবে, ও ইউএস যোগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে কি যে একটা বৈবাহিকের যে মনোভাব বা চিন্তা ভাবনা, তাহলে এক বৈবাহিক মূলক যে রীতি তাকে কি বলবো তাহলে বা চিন্তা ভাবনা, সেটা হচ্ছে কি তাহলে কি মনোগ্যামাস, কি হবে মনোগ্যামাস। তাহলে দুই বৈবাহিক মূলক রীতি তাহলে কি বলা হবে বায়োগ্যামাস। বহু বৈবাহিক রীতি বা বৈবাহিক মূলক যে ভাবনা তাকে বলা আছে কি পলিগ্যামাস। তাহলে অন্য সম্প্রদায়ের সঙ্গে যে বৈবাহিক মূলক যে আচরণ বা ব্যবস্থা বা চিন্তা ভাবনা সেটাকে কি বলা হচ্ছে তাহলে এন্ডোগ্যামাস, এক্সোগ্যামাস, হাইপারগ্যামাস, হাইপোগ্যামাস। অ্যাডভার্ব করব সেম ওয়েতে। তিনি কি করলেন না, তিনি যে বক্তব্য রাখলেন তিনি কি করলেন না হাইপারগ্যামাসলি রাখলেন। তাহলে হাইপারগ্যামাসলি মানে কি, তাহলে উচ্চ সম্প্রদায়ের সঙ্গে বিবাহ করার রীতি নিয়ে তিনি কি করলেন সওয়াল করলেন। তাহলে হাইপোগ্যামাসলি তিনি কি করলেন তার স্পিচে কি করলেন হাইপোগ্যামাসলি তিনি সবকিছু কি করলেন হাইপোগ্যামাসলি মানে কি
তাহলে কি উচ্চ সম্প্রদায়ের মানুষের সঙ্গে বা কারোর সঙ্গে বিবাহ করার জন্য তিনি পরামর্শ দিয়ে কথা বললেন, তাহলে সেটা কি হাইপোগ্যামাসলি। কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে কি হাইপোগ্যামাসলি, হাইপারগ্যামাসলি, হাইপোগ্যামাসলি, হাইপারগ্যামাসলি, হাইপোগ্যামাসলি। নেক্সট চলে আসবে কি এন্ডোগ্যামাসলি, এক্সোগ্যামাসলি, মনোগ্যামাসলি, বাইগ্যামাসলি, পলিগ্যামাসলি। এটা কিসের আগে বলবো? অ্যাডভার্ব ও ইউ এস এল ওয়াই গ্যামাসলি, ও ইউ এস এল ওয়াই গ্যামাসলি। তাহলে হয়ে যাচ্ছে কি, তাহলে আমরা এই এতক্ষণ যেগুলো করলাম এগুলোর সঙ্গে কি করলাম, তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল। কমন নাউন করার জন্য কি করেছি, সবগুলোকে আইএসটি আইএসটি যোগ করে কি করে দিয়েছি, ব্যক্তি সম্পর্কে বলে দিয়েছি, কমন নাউনের কনভার্ট করেছি। হয়ে গেছে কি, দেখো ওয়ার্ডগুলো টার্মগুলো কি পেয়েছি আমরা, পেয়েছি কি মনোগ্যামিস্ট, মনোগ্যামিস্ট। দুয়ে পেয়েছি কি বাইগ্যামিস্ট। তিনে পেয়েছি কি নাম্বার 3 পলিগ্যামিস্ট, পলিগ্যামিস্ট। নাম্বার 4 এ পেয়েছি কি এন্ডোগ্যামিস্ট, এন্ডোগ্যামিস্ট। আইসিটা কমন যোগ হচ্ছে স্যার, মানে বলো ওটা আরেকবার বলুন। কমন নাউন, এগুলো কমন নাউন, এগুলো হচ্ছে কি এক্সপার্ট বা পারসন কে বোঝায়। আইএসটি যার শেষে থাকে সেগুলো হচ্ছে কি সব আইএসটি, যেমন কি বায়োলজিস্ট, বুঝা গেছে, এক্সপার্ট অফ বায়োলজি, যে বায়োলজি স্টাডি করে, বুঝা গেছে। আইএসটি তাহলে এগুলো কি হচ্ছে কমন নাউন। মনোগ্যামিস্টের যে একটা দিয়েতে এক্সপার্ট, এক্সপার্ট না, সব ক্ষেত্রে কি আর একই হয়, ব্যক্তিকে বোঝাচ্ছে। এক্সপার্ট কি হবে, এক্সপার্ট কি কোনো অন্য কোনো জীব হবে, মানুষই তো হবে, অর্থাৎ ব্যক্তিকে রেফার করছে, যে ব্যক্তি অ্যাক্টিভ ব্যবহার করে, বুঝা গেছে। এখানে এক্সপার্ট না, এক্সপার্ট কাকে বলবো, যখন কোনো কাজকর্মের ক্ষেত্রে এক্সপার্ট হয়ে যাবে। যেমন আমি যদি বলি মিউজিশিয়ান, তার মানে কি সে মিউজিকের এক্সপার্ট, বুঝা গেছে। টেকনিশিয়ান, সিয়ান, ইস্ট, এগুলো সব থাকলে ব্যক্তিকে, প্রফেশনকে বলবো। বলো হ্যাঁ ব্যক্তি তো, বললাম ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান মানে কি, সে পৃথিবীর যত যে জায়গায় ম্যাজিক দেখান, আমাদের যেমন কি নাম ছিল যেন পিসি সরকার, উনি কি ওটা কমন নাম না, মানে পিসি সরকার যখন নাম বলবো তখন প্রপার নাম হবে, কিন্তু যখন বললাম উনি জাদুকর, তার জাদুকর একটা কমন নাম না। এন্ডোগ্যামিস্ট সেরকম হচ্ছে কি এক্সোগ্যামিস্ট। আর পেয়েছি কি হাইপারগ্যামিস্ট। নেক্সট পেলাম কি হাইপোগ্যামিস্ট। দেখো খুব সহজে মনে থাকবে তো নাকি, হাইপোগ্যামিস্ট। আর পেলাম কি, আর কি পেয়েছি এটা নাকি হাইপোগ্যামিস্ট। তাহলে এগুলো কি, অল দিস আর কমন নাউন। এগুলো দেখো আমরা সব কি পেলাম, কমন নাউন। কি পেলাম, এগুলো সব কমন নাউন। এগুলো সব হয়ে গেল কি কমন নাউন। আগে পেয়েছিলাম কি অ্যাবস্ট্রাক্ট নাউন পেয়েছিলাম, তাই না? আর এগুলো হয়ে গেল কি সব কমন। আর অ্যাডজেক্টিভ করলাম কিভাবে, অ্যাডজেক্টিভ করলাম কিভাবে, সেম ওয়েতে ফলো করো। আজ যোগ হয়ে গেল, সব অ্যাডজেক্টিভ হয়ে গেছে। মনোভাব বা মানসিকতা, মূলক বা জনক, এক বৈবাহিক মূলক। তাহলে এক বৈবাহিক মূলক রীতিকে কি বলা হচ্ছে, তাহলে কি বলা হবে, গ্যামাস। তাহলে হয়ে যাবে কি মনোগ্যামাস। তাহলে কতগুলো ওয়ার্ড আমরা শিখলাম দেখো একসঙ্গে, মনোগ্যামাস। ওকে, এগুলো অ্যাডজেক্টিভ হয়, আই ও ইউ এস আছে। মনোগ্যামাস এগুলো কি, অল দিস আর অ্যাডজেক্টিভ। মনোগ্যামাস, এগুলো বাইগ্যামাস, বাইগ্যামাস, পলিগ্যামাস, পলিগ্যামাস। নেক্সট হচ্ছে কি এন্ডোগ্যামাস, এন্ডোগ্যামাস। নেক্সট পেলাম কি এক্সোগ্যামাস, এক্সোগ্যামাস। আর পেলাম কি হাইপার, হাইপারগ্যামাস। আর পেয়েছি কি হাইপোগ্যামাস। এগুলো সমস্ত কি অল দিস আর অ্যাডজেক্টিভ।
শূন্যস্থান কি কোন গ্রামাটিক্যাল প্রোফাইল কি এগুলোর these are adjective কোন ফর্মে আছে adjective আছে সেরকম অ্যাডভার্ব নিজেরা করে নিতে পারো অ্যাডভার্ব কিভাবে করে নেব এর সঙ্গে এর ওয়াই অ্যাড করে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে মনোগ্যামাসলি মূলক আর মূলক ভাবে এক বৈবাহিক মূলক ভাবে যা জনক ভাবে তাহলে কি হয়ে যাবে একই রকম ভাবে আমরা এগুলোকে এস এল ওয়াই অ্যাড করে করতে পারি সব অ্যাডভার্বে কনভার্ট করে দিতে পারি এর সঙ্গে এল ওয়াই অ্যাড করলে আমরা কি পেয়ে যাব অ্যাডভার্ব পেয়ে যাব ওকে তাহলে মনোগ্যামাসলি বাইগ্যামাসলি পলিগ্যামাসলি এন্ডোগ্যামাসলি এক্সোগ্যামাসলি হাইপারগ্যামাসলি হাইপোগ্যামাসলি মিনিং নিয়ে কোনো অসুবিধা হবে কি বুঝতে হয়ে গেল স্যার यस স্যার বলছি মনোগ্যামাসের ডেফিনিশনটা একটু বলবেন আরেকবার মনোগ্যামাসটা দেখো এটা অ্যাডজেক্টিভ ফর্মে চলে যাবে আমি যদি মনোগ্যামিটা জানি মনোগ্যামি বললাম কি দ্য কাস্টম অফ সিঙ্গেল ম্যারেজ ওকে দ্য কাস্টম অফ সিঙ্গেল ম্যারেজ আর ওয়ান ম্যারেজ তাহলে একটি বিবাহ করার রীতিকে বা কথাকে বলা হচ্ছে কি কি বলা হচ্ছে না মনোগ্যামি ডেফিনিশন কি মনোগ্যামি তাহলে ওয়ান হু ম্যারেজ ওয়ান অর সিঙ্গেল ম্যারেজ ওয়ান হু ম্যারেজেস অনলি ওয়ান তাহলে যে একটাই বিবাহ করে তাকে বললাম কি মনোগ্যামিস্ট কমন নাম ওকে নেক্সট হচ্ছে মনোগ্যামাস তাহলে মনোগ্যামাসটা কি এটা হচ্ছে ফিলিং কি রকম না ফিলিং অফ ওয়ান ম্যারেজ ফিলিং অফ ওয়ান ম্যারেজ তাহলে এক বৈবাহিক মূলক যে ভাব সেই ভাবটাকে বলা হচ্ছে কি মনোগ্যামাস গ্যাবি মতন হচ্ছে অফ এক্সট্রা নাউন হয়ে যাচ্ছে আপটা আর ব্যক্তিকে বলে ব্যক্তি হয় আর কিছু বলিনিয়াস বলছে অ্যাডজেক্টিভ বলছে মানে কেমন হয় ব্যক্তিকে কি কেমন হয় আমি বলছি যেমন আমি বললাম যে অ্যাডজেক্টিভ কি রকম হয় কারণ কোনো কি কোনো কিছু বর্ণনা দেয়া হয় অ্যাডজেক্টিভ হ্যাঁ বর্ণনা দেয়া হয় সেরকম হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এটা পার্সন স্পিচ অনুযায়ী অ্যাক্টিভ যেমন হচ্ছে বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ সুন্দর বুঝা গেছে সেরকম এই বিবাহটা কি কি রকম বললাম ধরো বললাম কি দেখো বিবাহ এক বিবাহ আর বললাম কি এক বিবাহ যিনি করেন যিনি করেন ব্যক্তি কেমিস্ট এক বিবাহ করেন যে ব্যক্তি আর এটা হচ্ছে মূলক মানে কি এটা একটা ভাব কি রকম না এক বৈবাহিক মূলক রীতি কি রকম বিয়ের রীতি না মনোগ্যামাস কাস্টম নাউনের আগে বসে কাস্টমটাকে কি রীতিটাকে ব্যাখ্যা করছে কি রকম না মনোগ্যামাস কাস্টম তাহলে কাস্টম হচ্ছে একটা নাউন তার আগে যদি আমি যে ওয়ার্ডটা দেই হ্যাঁ মনোগ্যামাস কাস্টম মনোগ্যামাস তার মানে কি কাস্টম বা রীতিটাকে বলা হচ্ছে কি রকম না এক বৈবাহিক মূলক রীতি এক বৈবাহিক মূলক ভাবে যেমন সুন্দর সুন্দর ভাবে সাহসিকতা পূর্ণ সহকারে ব্রেভারি ব্রেভলি সেই একই রকম ভাবে সাহসিকতা মূলক ভাবে সেরকম এখানে হচ্ছে কি এক বৈবাহিক মূলক ভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয়েছিল বা তাদের এই বিয়েটা সম্পন্ন হয়েছিল কি এক বৈবাহিক মূলক তার কি মনোগ্যামাস অ্যাডভার্ব মনোগ্যামাস ঠিক একই রকম ভাবে এখান থেকে আরো পার্টস স্পিচ তৈরি হবে কি হবে দেখো নেক্সট আমি একটা যদি ব্যবহার করি আরো একটা টার্ম সাথে হয়েছিল শেষ তাই তো 7 এর পরে 8 আমি যদি বলি মিজোগ্যামি মিজো কথার অর্থ কি বলেছিলাম এটা আগে বলা হয়েছে হেট
তাহলে মিজোগ্যামিটা কি হবে তাহলে? মিজোগ্যামিটা কি? বিবাহ বিদ্বেষ। The act of hating marriage. The act মানে কাজ, কিসের কাজ? বিয়েকে ঘৃণা করার যে কাজটা, ঠিক আছে? আমরা অনেক সময় মুখস্থ করে নেই, দিয়ে ওইটাকে বলে দিই, যা বলুক ওইটাকে বলে দেন না, এটা হচ্ছে কি বিবাহ, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নয়। তাহলে ওয়ান হু হেটস ম্যারেজ তিনি হলেন কি মিজোগ্যামিস্ট, আর এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নয়। তাহলে এটা আজকে মিজো মানে হেট, ঘৃণা করা, তাহলে বিবাহকে ঘৃণা করা যে কাজটা, সেই কাজটার নাম হচ্ছে কি মিজোগ্যামি। তাহলে এটাকে কি বলা হয়? বিবাহ বিদ্বেষ, বিবাহ বিদ্বেষমূলক, তখন কি হবে? মিজোগ্যামাস। বিবাহ বিদ্বেষমূলক ভাবে মন্তব্য করেছিলেন মিজোগ্যামাসলি, আর যিনি করেছিলেন তিনি হচ্ছেন একজন বিবাহ বিদ্বেষী মানুষ বা ব্যক্তি, ইনি হলেন মিজোগ্যামিস্ট। পাওয়া গেল চারটে। তাহলে এক হলো কি মিজোগ্যামি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে মিজোগ্যামি কি? অ্যাক্ট, এটা হচ্ছে অ্যাক্ট অফ হেটিং ম্যারেজ, হেট অথবা ডিসলাইক। ওকে, ডিসলাইক করে, বিয়েকে ডিসলাইক করে, বিবাহকে ডিসলাইক করে, অপছন্দ করে, মিজোগ্যামি। ওকে, নেক্সট কি হয়ে গেল? মিজোগ্যামাস। তাহলে গ্যামাসটা কি হয়ে যাবে? মিজোগ্যামাসটা কি? তাহলে ফিলিং অফ হেটিং ম্যারেজ, ওটা ফিলিং এর নাম, অনুভূতি। কি রকম অনুভূতি? না বিবাহকে ঘৃণামূলক, তাহলে বিবাহের প্রতি ঘৃণামূলক ভাব পোষণ করাকে বলা হচ্ছে কি ফিলোগ্যামাস, ফিলোগ্যামাসলি। আর যিনি করেন তিনি হচ্ছেন ফিলোগ্যামিস্ট, সরি মিজোগ্যামিস্ট। এখান থেকে কি হবে? কমন নাউনে চলে এলে কি হয়ে যাবে? মিজোগ্যামিস্ট। মিজোগ্যামিস্ট এটা হচ্ছে একটা কমন নাউন। তাহলে এটার ডেফিনেশন কি? না ওয়ান হু হেটস marriage, one hates marriage, যে বিয়েকে ঘৃণা করে। ওকে, এটাকে বলা হচ্ছে কি মিজোগ্যামিস্ট, তিনি হচ্ছেন কি মিজোগ্যামিস্ট। নেক্সট পেয়ে যাচ্ছে কি কমন নাউনের পরে কি পাচ্ছি? অ্যাডজেক্টিভ পাচ্ছি, তাই তো? হয়ে যাচ্ছে কি মিজোগ্যামাস। মিজোগ্যামাস কি? একটা অ্যাডজেক্টিভ, তাহলে কি এটা হচ্ছে কি ফিলিং, তাহলে ফিলিং অফ হ্যাটিং ম্যারেজ, এ ফিলিং অফ হ্যাটিং ম্যারেজ ইজ কল্ড মিজোগ্যামাস। তাহলে ফিলিং, এটা হচ্ছে একটা ফিলিং অফ হ্যাটিং ম্যারেজ। বাংলা মানে একই রকম, সবগুলোতে একই হয়েছে, বিবাহ বিদ্বেষমূলক মানসিকতা, মনোভাব, বিবাহ বিদ্বেষমূলক মনোভাব, বুঝা গেছে? মনোভাব, তাহলে কি বিবাহ বিদ্বেষমূলক, ফিলিং অফ হ্যাটিং ম্যারেজ, ইটস কল্ড ফিলোগ্যামাস। তাহলে বিবাহ বিদ্বেষমূলক ভাবে বা জনক ভাবে, তাহলে কি হবে? মিজোগ্যামাস। নেক্সট ওয়ার্ড কি পেলাম? মিজোগ্যামাস। তাহলে এটা কি অ্যাডভার্ব পেলাম, কি পেলাম? অ্যাডভার্ব। ওকে, তাহলে কি হবে? ডিড সামথিং, আর কি করা, কি রকম না কোন অ্যাক্ট কি করা, বিয়েটা করা, কি রকম, বা বিয়ে না করা, বা বিয়ে হওয়ার সম্পর্কে মন্তব্য করা, পুট এ কমেন্ট আর মেট এ রিমার্ক আর পুট এ রিমার্ক, কি রকম না মিজোগ্যামাসি। তাহলে কি বিবাহ বিদ্বেষমূলক ভাবে সে একটা মন্তব্য করেছে, মেট এ কমেন্ট, মিজোগ্যামাসি। তাহলে কি বিবাহ বিদ্বেষমূলক ভাবে বিবাহের পক্ষ নিয়ে বিবাহের বিপক্ষ নিয়ে সে একটা মন্তব্য করেছিল। তারপরে কি বিবাহ বিদ্বেষমূলক ভাবে মানসিকতা পোষণ করেছিল বা মনোভাব দেখিয়েছিল বা কোনো কাজ করেছিল। বুঝা গেছে?
তাহলে কি হচ্ছে মিজোগ্যামাস। ঠিক মিজো মিজো যেমন হলো তার সেম ওইতে আবার একটা ওয়ার্ড পেয়ে যাই আমরা এখান থেকে, সেটা হচ্ছে কি ফিলো। ফিলোগ্যামি। ফিলোগ্যামি মানে কি, ফিলো কথার বা ফিল কথার এই PHIL, PHIL এর কথার অর্থ হচ্ছে লাভ। তাহলে কি হবে ফিলোগ্যামি কি, the act of liking or loves marriage, বিয়েকে বিবাহকে ভালোবাসা, এরকম যে কাজ তাকে বলা হচ্ছে কি ফিলোগ্যামি। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম। তাহলে এটা হয়ে গেল কি ফিলোগ্যামি, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে বলা হচ্ছে কি ফিলোগ্যামি। ফিলোগ্যামি হচ্ছে তাহলে কি অ্যাক্ট অফ লাভিং ম্যারেজ, লাভিং ম্যারেজ। ঠিক সেম ওয়েতে তোমরা লিখে নিতে পারো, কি লিখতে হবে ফিলোগ্যামিস্ট, ফিলোগ্যামিস্ট, ফিলোগ্যামিস্ট। কমন নাউন philogamous, philogamous, adjective philogamously, philogamously, this is an definition সব একই রকম, ফিলিং অফ লাভিং ম্যারেজ, বিয়ে ব্যক্তি ভালোবাসা মূলক যে অনুভূতি, বিবাহের প্রতি ভালোবাসা মূলক যে প্রেমমূলক যে অনুভূতি বা ভাব তাকে বলা হচ্ছে ফিলোগ্যামাস। আর বিবাহের প্রতি প্রেমমূলক ভাবে কোনো কিছু করলে তার বিবাহের প্রতি সেটাকে বলা হচ্ছে ফিলোগ্যামাস। ওকে, তাহলে প্রত্যেকটাতে দেখো 4টে করে পার্শ্বস্বরূপ পেয়েছি। ওকে, তাহলে আমরা প্রায় ধরো 9টা যদি হয় টোটাল একসঙ্গে কটা ওয়ার্ড শিখলাম 36, তাই না? 9 ওয়ার্ডস পেয়েছি এখান থেকে। তাহলে 9 ওয়ার্ডস যদি হয় এখান থেকে আমরা টোটাল শিখলাম কতগুলো 36 ওয়ার্ডস শিখতে পারবো। এবারে দেখো এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে মিজোগ্যামি আর হচ্ছে ফিলোগ্যামি। অ্যাকচুয়ালি এই দুটো, এই মিজোগ্যামি আর ফিলোগ্যামি এই দুটো হচ্ছে দেখো একে অপরের কি অপোজিট, তাই না? অ্যান্টোনি, অ্যান্টোনি বুঝা গেছে? তাহলে বিবাহ বিদ্বেষ আর একটা হচ্ছে কি আর কি বিবাহ বিদ্বেষ আর একটা কি বিবাহ কি, ফিলো মানে হচ্ছে ভালোবাসা, পছন্দ, মানে পছন্দ, বিবাহকে পছন্দ, আর একটা হচ্ছে কি ঘৃণা। একে অপরের অপোজিট, অ্যান্টোনি। ওকে, এখান থেকে আমরা কতগুলো 36 খানা ওয়ার্ড শিখতে পারবো। অর্থাৎ 36টা পার্শ্ব স্পিচের সম্পর্কে আলাদা আলাদা ওয়ার্ড দিন। আরেকটা দেবো, আরেকটা আছে ওটাকে বলা হয় অনেকে আছে না দেরি করে বিবাহ করে, অনেক দেরি করে বয়স হয়ে গেলে ওটা মনে হচ্ছে সম্ভবত লিপ্সোগ্যামি বলা হয়। আমি দেখি একটু দেখি আর বলছি।
হ্যাঁ চল করবি। 10টা লিখে নাও। 10 নম্বর নাম্বার 10 হচ্ছে অক্সি। অক্সিগ্যান। অক্সি কথার অর্থ হচ্ছে কি? অক্সি মানে হচ্ছে কি মিনিং? ল্যাটিন ওয়ার্ড অক্সি মানে হচ্ছে লেট। বুঝলে? লেট। লেট লেট। অক্সিগ্যামি মানে কি? ম্যারেজ। ম্যারেজ লেট স্যার ক্লাস কিছু দেখা যাচ্ছে না।
কি লতাগুল্ম খেয়ে যারা জীবন যাপন করে তাদের কি বলা হয় আর কি মাংস খায় কি বলা হয় কার্নি ঘাস খেয়ে থাকে যারা হ্যাঁ দ্যাট ইট গ্রাস ইটস গ্রাস গ্রামিনিভোরাস বলা হয় গ্রামিনি কি বলছেন গ্রামিনিভোরাস বলে দিচ্ছি আচ্ছা যারা ফল খায় কি হবে ওটা হচ্ছে না ওটা হচ্ছে ফ্রুট থেকে এসেছে হচ্ছে ফ্রুগিভোরাস ফ্রুগি ফ্রুগিভোর আমি করিয়ে দিচ্ছি আর যারা প্রচুর খায় অধিক খায় যারা তাদেরকে কি বলা হয় ভোরাসিয়াস এবারে বলি আরো দুটো রয়েছে ভোরাসিয়াস একটা হচ্ছে হিউজ অ্যাপিটাইট প্রচুর খায় যাকে বলা হয় গৌরম্যান্ট পেটুক আর একটা হচ্ছে কি কোনো জিনিস কি হয় ভোগ্রাসে গিলে নাই যায় হ্যাঁ দু রকম আছে একটা হচ্ছে পেটুক মানে যে খেতে ভালোবাসে প্রচুর খায় আরেকজন হচ্ছে খাবার দিলে খুব তাড়াতাড়ি করে খায় বুঝলেন সেটাকে বলা হচ্ছে ওটাকে পেটুক বলা হয় না ওটাকে বলা হচ্ছে কি কোনো কিছু ওই দিয়ে খাওয়াটাকে ওটাকে বলা হয় ডিভোয়ার এটা ক্রিয়াপদ তাহলে তাড়াতাড়ি করে খায় যে মানে খাওয়ার কাজটা ওটাকে বলা হচ্ছে কি খায় যে বা খাওয়াটাকে বলা হচ্ছে কি ডিভোয়ার আবার কোনো কিছু কেউ খায় কি রকম স্বাদ গ্রহণ করে তাকে চূড়ান্ত তার স্বাদটা গ্রহণ করে যখন কেউ খাবার ভক্ষণ করে একদম স্বাদ নিয়ে খায় কোনো কিছুকে একদম মজা করে খায় খুব স্বাদ তার যে স্বাদ যেটা রয়েছে টেস্টটাকে আছে সেটাকে পুরো এনজয় করে সেটাকে বলা হচ্ছে কি স্যাভোয়ার কি বলা হয় স্যাভোয়ার SAVOUR স্যাভোয়ার মানে হচ্ছে কি একটা হচ্ছে ডিভোয়ার আর একটা হচ্ছে স্যাভোয়ার তাহলে ডিভোয়ার মানে কি কিরকম খায় টু ইট সামথিং কুইকলি বিকজ ইউ আর হাংরি তুমি কেউ যখন ক্ষুধার্ত হয় খুব ক্ষুধার্ত পেলে কি করে খুব তাড়াতাড়ি করে খায় তখন তাকে বলা হচ্ছে কি ডিভোয়ার কি বলা হয় ডিভোয়ার আর যে হচ্ছে কি কিরকম খায় যখন স্বাদ গ্রহণ করে খায় টেস্ট ফুড অর ড্রিঙ্ক অ্যান্ড এনজয় ইট টু দ্য ফুড তাহলে স্বাদ নেয় কোনো খাদ্য পানীয়ের স্বাদ গ্রহণ করে একদম সম্পূর্ণরূপে তার যা স্বাদ আছে সেটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করে যারা ভক্ষণ করে সেটাকে কি বলা হয় সেই খাওয়াটাকে বলা হয় কি স্যাভোয়ার তাহলে স্যাভোয়ার ডিভোয়ার আর যে তাড়াতাড়ি খায় মানে যাদের না যে প্রচুর খায় তাদেরকে কি বলা হয় পেটুক বলা হয় তাহলে সেটার ইংলিশ কি ভোরাসিয়াস এই ভোর থেকেই এসছে ঠিক আছে তাহলে আমাদের মূল শব্দটা কি তাহলে পেলাম মূল শব্দটা কি পেয়েছি ভোর বিও মূল শব্দ কি ভোর মিন্স কি ভোর শব্দের অর্থ হচ্ছে টু ভোর মিন্স বুঝে গেছে ভোর মানে হচ্ছে খাওয়া তাহলে কি বললাম দ্যাট ইটস গ্রাস তাহলে কি বলবো গ্রাস ঘাস খায় যারা তাদেরকে কি বলবো গ্রামিনি এই গ্রাস থেকে গ্রামিনি কথা অর্থ হচ্ছে গ্রাস তাহলে ঘাস খায় গ্রামিনি তাহলে মাংস খায় কার্নি দেখো প্রত্যেকটাতে কার্নি ভোর কার্নি হচ্ছে কার্নি কথা এটা হচ্ছে কি গ্রামিনি মানে গ্রাস তাহলে কার্নি কি হচ্ছে দ্যাট ইটস ফ্লেশ মানে কি তাহলে কার্নি কথার অর্থ কি কার্নি মিন্স ফ্লেশ তাহলে মাংস খায় যা সেটা হচ্ছে কার্নি ওকে তাহলে হার্ব খায় যে কি করে ভেজিটেশন দ্যাট ইটস ভেজিটেশন কি হয়ে যাবে দেখো সবগুলোতে রয়েছে এই ভোর কথাটা এটা হচ্ছে কি আরবি ভোর আরবি কথার অর্থ হচ্ছে তাহলে কি ভেজিটেশন মানে হচ্ছে লতানো আরবি that eats flesh carnivore that eats vegetations herbivore that eats grass graminivore আর কি বলেছিলাম of huge appetite তাকে কি বলা হবে প্রচুর খিদে রয়েছে যার অ্যাপিটাইট মানে প্রচুর খায় খিদে আছে মানে সে খায় তাকে কি বলা হচ্ছে বলেছিলাম
গ্রেট অ্যাপিটাইট, গ্রেট অ্যাপিটাইট প্রচুর খিদে থাকে কি বলা হয় তাহলে? কি বললাম? ভোরাসিয়াস। ভোরা ওই ভোর ভোরা কি জি ও আর, এটা হচ্ছে মূল শব্দ ভোরাসিয়াস। ভোরাসিয়াস। আরেকটা কি বললাম? ডিভোয়ার। কি বললাম? ডিভোয়ার। ডিভোয়ার সেবা। আরে ইট কুইকলি as you are hungry। তুমি ক্ষুধার্ত বলে যখন তাড়াতাড়ি খাচ্ছ তাহলে তুমি কি হয়ে যাবে তখন? এই খাওয়াটাকে কি বলা হবে? ডিভোয়ার। ডি ও ভি ও ইউ আর, ডিভোয়ার। ডি ই ভি ও ইউ আর, ডিভোয়ার। আরেকটা কি শিখলাম? টু এনজয়, টু এনজয় টেস্ট, স্বাদ গ্রহণ করা। এনজয় টেস্ট, কার টেস্ট করব? ফুড এন্ড ড্রিঙ্ক। ফুড এন্ড ড্রিঙ্ক, খাদ্য ও পানীয় স্বাদ গ্রহণ করব। কতদূর পর্যন্ত? টু ইটস ফুল, এটা চূড়ান্ত ভাবে। তাই কি বলছি তাহলে? স্যাভোয়ার। স্যাভোয়ার এ ভি ও ইউ আর, ভি ও আর ওটাই হচ্ছে মূল শব্দ, বুঝলে? ও স্পেলিং এর চেঞ্জ হয়। মেন জিনিসটা কি? ভি ও আর বা ভি ও আই, ভি ও ইউ আর, মূল শব্দ ওখান থেকেই এসে, ভি ও আর থেকেই এসে। বুঝা গেছে? As you are hungry, H U N G R Y, as you are hungry। এই দুটো তো তাই তাড়াতাড়ি যে খাওয়ার কাজটা করো সেই খাওয়াটাকে বলা হচ্ছে কি? ডিভোয়ার, অগ্রাসে খাওয়া। জি আর ওয়াই, তাই তো? জি আর ওয়াই, হাঙ্গরি। আরেকটা কি বলেছিলাম? ফল খাওয়াকে বলেছিলাম কি? দ্যাট ইটস ফ্রুটস, দ্যাট ইটস ফ্রুটস বলেছিলাম। দ্যাট 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 ইটস fruits, I T S, that eats fruits। Okay, आंसर क्या होगी? फ्रूगी, 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 फ्रूगी ফল। ওকে, ভোর থেকে এখানে এই সমস্ত ওয়ার্ডগুলো তৈরি হয়েছে, কে কি খাচ্ছে। এই পর্যন্ত থাক, এটার পরে আর কোনো জিনিস করাচ্ছি। এবার বলি শোনো, অল্প সময় আছে, যতটুকু পারি বলে দিচ্ছি। আমি তো এখন কোনো ফান্ডামেন্টাল তোমাদের করাইনি, এটা করো। এর পরের দিন আমি আবার নিয়ে আসছি। নেক্সট ক্লাস আমার যদি থাকবে আমি ইডিয়াম আর কয়েকটা করে দেবো, ৫-৭টা পাশাপাশি ইডিয়াম এই বের করে 100 যদি পারি নিয়ে আলোচনা করবো। স্টোরি অনুযায়ী পুরো বলে দেবো। আচ্ছা, সে দেখছি আমি প্রথম করে নিচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল। ফান্ডামেন্টাল ক্লাস কিন্তু আমি কিছু করিনি আজকে, আমি জাস্ট ফান্ডামেন্টাল ক্লাস শুরু করছি। এটা খুব ভাইটাল একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে ছাড়া রিটেন ইংলিশ, স্পোকেন ইংলিশ বলো, আর ইভেন কম্পিটিটিভ এক্সাম বলো, কম্পিটিটিভ এক্সাম এই কোনোটার কথাই আমরা ভাবতে পারি। ওকে, এটাতে খুব ভাইটাল চ্যাপ্টার। এখান থেকে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোশ্চেন থাকে, ভার্ব ফর্ম ব্যবহার করা। এখান থেকে আমাদের এরর কারেকশন থাকে, প্রতিটা পরীক্ষাতে থাকে। যদি থাকে এটা দিয়ে থাকে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। তোমরা পড়েছো কন্ডিশনাল সেন্টেন্স? এই চ্যাপ্টারটা আমি জাস্ট শুরু করছি, জাস্ট সূত্রটা আমি লিখে দিয়ে যাচ্ছি, তোমরা জাস্ট ফলো করো। এর পরের দিন আমি সেট তৈরি করতে দেবো। ওই সেট থেকে আমি যেটুকু মুখে বলে যাচ্ছি তোমাদেরকে সেন্টেন্সগুলো লিখে দিয়ে যাচ্ছি। এরপরে আমি পরীক্ষা নেবো। এখন তোমাদের 50টা কোশ্চেন যদি দিই, আমি আশা করি তোমাদের মোটামুটি আমি যেটুকু দেখলাম তোমাদের পরিস্থিতি বা অবস্থা অনুযায়ী করছি, আশা করি 50টা কোশ্চেনের মধ্যে মিনিমাম সবাই 45 এর উপরের কোশ্চেন করবে। কোনো অসুবিধা নেই। জিনিসটা কি বললাম আগে ভালো করে বুঝে নাও। নেক্সট, এটা হয়ে গেছে কমপ্লিট তো, এটা আমি মুছে দিচ্ছি। নেক্সট চ্যাপ্টার যেটা ফান্ডামেন্টাল ক্লাসে স্টার্ট করে দিচ্ছি আজকে, এটা হচ্ছে কি? কন্ডিশনাল সেন্টেন্সেস। কোন কোন পরীক্ষায় কি কোশ্চেন আসছে আমি পরের ক্লাসে দেখাবো, যদি কোশ্চেন দেবো। চ্যাপ্টার নাম হচ্ছে কি? আমাদের টপিক হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল এগুলো সব এক জায়গায় রাখবে আর পড়াশোনা করবে। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে হয়তো যদি সময় হয় আমি একটু রিক্যাপ করবো, বা যখন এক্সাম দেবো একটু কিন্তু সব দেওয়া হবে।
ওকে পার্টস অফ স্পিচ চেঞ্জ করে করে সব দেওয়া হয়। যেটা করছি সেটা স্টার্ট করছি আজকে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। শুরু করছি কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেস আমার ফান্ডামেন্টাল ক্লাসের ফার্স্ট ক্লাস এটা। ওকে কন্ডিশনাল সেন্টেন্সটা কি দেখো, কন্ডিশন জানো, কন্ডিশন মানে কি শর্ত, তাই না? আমরা কি করি আমাদের ডে টু ডে লাইফে আমরা বিভিন্ন কারণের জন্য আমরা কি করি, বিভিন্ন প্রয়োজনে আমরা কি করি, we impose different conditions, বিভিন্ন শর্ত দিই, তাই না? বিভিন্ন শর্ত আরোপ করি। শর্ত জানো, শর্তের যেমন একটা एग्जांपल বলি, শর্ত কি রকম হয়, যেমন আমরা বলি কি অনেক সময় যে তুই যদি কলকাতা যাস বা কলেজ স্ট্রিটে যাস আমার জন্য অমুক একটা বই আনিস, ইন্ডিয়ান কনস্টিটিউশনের অমুক লেখকের একটা বই আনিস। তাহলে এখানে একটা শর্ত দেয়া আছে, কি শর্ত, যদি যাস তাহলে আমার জন্য এই বইটা নিয়ে আস। ওকে বোঝা গেছে? তাহলে শর্ত জিনিসটা কি, তাহলে আমরা এরকম আমাদের ডে টু ডে লাইফে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের শর্ত, এই শর্ত হচ্ছে কি সাধারণত কি হয় 5 প্রকারের হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে কি একটাকে বলা হয় জিরো কন্ডিশন বুঝিয়ে দেই মুখে, তারপরে ফার্স্ট হচ্ছে কি জিরো কন্ডিশন, সেকেন্ড হচ্ছে ফার্স্ট কন্ডিশন, থার্ডে হচ্ছে সেকেন্ড কন্ডিশন, ফোর্থে হচ্ছে থার্ড কন্ডিশন, আর ফিফথে হচ্ছে হাইপোথেটিক্যাল কন্ডিশন। বলা হয় হাইপোথেটিক্যাল কন্ডিশন বা মিক্সড কন্ডিশন। বুঝা গেছে? জেনারেলি 4টে হয়, তবুও এটাকে 5টা ভাগে ভাগ করা যায়, যেহেতু হাইপোথেটিক্যাল কন্ডিশন বলছে। তাহলে এই ধরনের 5টা কন্ডিশন আছে। তাহলে আমাদেরকে কি শিখতে হবে, এই কন্ডিশন আমরা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব এবং সবাই সেন্টেন্স মানে ট্রান্সলেশনও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। উই উইল নট ফেস এনি কাইন্ড অফ প্রবলেম, কোনো ধরনের সমস্যার সম্মুখীন করব না টু ট্রান্সলেট অর টু ইউজ দিস কন্ডিশনস ইন রিটেন ইংলিশেস অ্যাজ ওয়েল অ্যাজ স্পোকেন ইংলিশে, রিটেন ইংলিশে এবং ট্রান্সলেশনের কথা বলার জন্য, কোনো কিছু লেখার জন্য সব জায়গায় ব্যবহার করা যাবে। তাহলে আমরা প্রথম শিখবো কি না জিরো কন্ডিশন। কি শিখবো না জিরো কন্ডিশন। জিরো কন্ডিশনটা কি রকম হয়, জিরো কন্ডিশনটা বলে দেই তোমাদেরকে। জিরো কন্ডিশনটা এরকম হয়, একটা কাজ হলে আরেকটা কাজ হয়। কি বললাম, যদি একটা কাজ হয়ে থাকে তাহলে আরেকটা কাজ হবে। জাস্ট বোঝাচ্ছি জিনিসটা, বাস সেন্টেন্স তো স্ট্রাকচার লিখে দিলে ক্লাসে। কি বললাম, একটা কাজ হলে আরেকটা কাজ হয়। কি হবে, একটা কাজ হলে আরেকটা কাজ হয়। কি রকম হয় না, জেনারেলি এটা হয়ে থাকে। জেনারেল অ্যাকশন কি রকম, একটা কাজ হলে আরেকটা কাজও হয়, একটি কাজ হলে আরেকটি কাজ হয়। if one action is done then another action is definitely occurs, but if one action occurs another action also occurs. শর্তে, তাহলে শর্ত দুটো বাক্য, তাহলে শর্তে একটা বাক্য যদি শর্ত যদি হয়, তাহলে একটা বাক্য যদি হয়, একটা কাজ যদি হয়ে থাকে অপর কাজটাও সেটা অটোমেটিক্যালি হয়। যেমন কি ফ্যানের যদি কি এটা কি আছে, ফ্যানের এইখানে কি এই যদি সুইচ হয়, ওকে তাহলে ভালো করে দেখো, এই যদি আমার একটা সুইচ হয় কিসের জন্য, এই ফ্যানটার জন্য এই সুইচটা কানেকশন করা আছে। তাহলে সুইচটা আমি যদি কি করি অফ করি তাহলে কি হয়, ফ্যানের ঘোরাটা বন্ধ। তাহলে এটা কি কোনো জোর করে কিছু করা আছে, এটা তো সিস্টেম এরকম। তাহলে সুইচ অন করলে ফ্যান স্টার্ট, দুই বন্ধ হয়ে যাচ্ছে। ওকে তাহলে কি একটা কাজ হলে আরেকটা কাজ অটোমেটিক্যালি হয়। বোঝা গেল? তাহলে দেখো আমি সুইচ অন করলে, সুইচ অফ করলে ফ্যান অফ হয়, সুইচ অন করলে ফ্যান চালু হয়। তাহলে একটা কাজ হলে আরেকটা কাজ হয় অটোমেটিক্যালি। আমি আমরা যদি জলের নল বা জলের কলের যদি মুখ কি করি খুলে দেই, অন করে দেই, তাহলে কি হয়, জল পড়ে। আবার যদি বন্ধ করে দেই জল পড়া থেমে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে এটা কি এখানে হয় শুধু, সারা পৃথিবীর যেখানে তুমি জলের কলের যদি মুখ করো জল পড়বে। কি গো, ফ্যানের সুইচ দিলে যদি কারেন্টটা থাকে, তুমি যদি এবার উল্টো কথা বলে যে কারেন্ট নেই তাহলে কি করে চলবে, সেটা আলাদা কথা, তুমি তর্কের ব্যাপারটা আলাদা। কিন্তু জেনারেলি হয়ে থাকে, ফ্যান আছে মানে কি, ফ্যানের যদি সুইচ দেওয়া হয় তাহলে ফ্যান ঘোরে, ফ্যান অফ, সুইচ অফ করলে ফ্যান বন্ধ। বোঝা গেছে? আমরা জানি সায়েন্টিফিক কিছু ফ্যাক্টস রয়েছে, যেমন আমরা যদি কোনো অবজেক্টকে, ইফ উই থ্রো এনি অবজেক্ট আপ, যদি আমরা কোনো বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিই তাহলে কি হবে না, এটা অটোমেটিক্যালি, অর্থাৎ অটোমেটিক বলা ভুল, ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটা নিচে নেমে আসে। আছে তো, এটা তো নিয়ম। তাহলে কোনো জিনিসকে উপরে ছুঁড়লে নিচে নামে। মন দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো স্কোর করা যায়। মন দিয়ে পড়াশোনা করলে যে কোনো এক্সাম ক্র্যাক করা যায় তো, আমার কথা আমরা বলি তো এটা নাকি, যে মন দিয়ে পড়াশোনা করলে সব পরীক্ষা পাস করা।
তাহলে একটা কাজ যদি হয় তাহলে মন দিয়ে পড়াশোনার কাজ হলে কি হবে এক্সাম ক্র্যাক করা যায়। বোঝা গেছে? তাহলে এই ধরনের কন্ডিশনকে বলা হচ্ছে কি জিরো কন্ডিশন। কি কন্ডিশন? জিরো কন্ডিশন। তাহলে এই জিরো কন্ডিশনে আমাকে কি মনে রাখতে হবে বললাম, তাহলে তোমরা হেডিং দিতে পারো কন্ডিশনাল সেন্টেন্সে। আমি কিছু কোনো ডিটেইলস যাচ্ছি না, ডিটেইলস গেলে স্পোকেন ইংলিশ বা রিটেন ইংলিশে চলে যাই। আমাকে পরীক্ষার কোশ্চেন সলভ করতে হবে, সেই অনুযায়ী আমি জাস্ট আগে এইটুকু শেখাচ্ছি। ওকে, তারপরে তোমরা যখন শিখতে থাকবে আমি পরপর পরপর ক্লাস নিতে থাকলে আরো অ্যাডভান্স হবে। এবার ফার্স্ট হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্সের আমি কি বললাম, কন্ডিশনাল সেন্টেন্স। দেখে নাও কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কি বললাম, নাম্বার 1 কি বললাম, জিরো কন্ডিশন। কি বললাম? জিরো কন্ডিশন। কি বললাম? জিরো কন্ডিশন। এই জিরো কন্ডিশনের কোন জিনিসটাকে আমাকে মনে রাখতে, জিরো কন্ডিশন কি বুঝতে পেরেছো তো? ডেফিনিশন এখন মুখস্থ করার কোনো দরকার নেই, কিছু লাগবে না। তাহলে বুঝে নিলাম একটা কাজ হলো, আর একটা শুধু এইটুকু মাথায় রাখবে, অলওয়েজ ট্রাই টু কিপ ইন মাইন্ড that in case of the zero condition the sentence patterns or the tense consequences of tenses is as follows, বা like কিরকম হবে না, present indefinite tense। তো এইটুকু মনে রাখবে, present indefinite tense comma present indefinite। এইটুকু মনে রাখবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স প্রেজেন্ট কমা প্রেজেন্ট। ঠিক আছে, তবু আমি একটা एग्जांपल লিখে দিলাম। দেখো ইফ, তাহলে এই ইফ দিয়ে বাক্য শুরু হচ্ছে, এটাই কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে কন্ডিশন যুক্ত সেন্টেন্সটা কি হচ্ছে, ইফ প্লাস কি হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে ইফ দিয়ে বললাম সাবজেক্ট দিলাম ইফ ইউ, ইফ এইটা প্রেজেন্ট ইনডিফিনাইট। হ্যাঁ দেখো এবারে ইফ এর ক্লাস দরকার, ইফ ইউ স্টাডি, তাহলে এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর প্রথম আছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট। ইফ ইউ স্টাডি attentively, you pass। অর্থাৎ এটা জেনারেল, সবার কথা বলা হচ্ছে, বোঝা গেছে এটা পার্টিকুলার কাউকে বলছি না, সবার ইন জেনারেল বলছি। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তো পরীক্ষায় পাস করো, অর্থাৎ সবার কথা বলছি, পরীক্ষায় মনোযোগ দিয়ে পড়াশোনা করলে পরীক্ষায় পাস করে। ইউটা এমনি আমরা ধরে নিয়েছি সাবজেক্ট হিসেবে, বোঝা গেছে? তাহলে ইফ ইউ স্টাডি অ্যাটেনটিভলি ইউ পাস এনি এক্সাম, এনি, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করলে যে কোনো পরীক্ষায় পাস করা যায়। তাহলে দেখো এই যে পাস, তাহলে এটাও ফার্স্ট ফর্ম অফ ভার্ব প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে এই কমার পরে দেখো, এই কমার পরে আগেও প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে, পরেও প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, এইটুকু মনে রাখো। ওকে, তাহলে ইফ ইউ স্টাডি অ্যাটেনটিভলি ইউ পাস দ্য এক্সাম, বা ইউ পাস এনি এক্সাম, অর্থাৎ যে কোনো পরীক্ষায় পাস করা যায়। ওকে, ফার্স্ট। নেক্সট হচ্ছে কি নাম্বার 2 হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ওকে, ফার্স্ট কন্ডিশনালটা কি রকম হয়, এটা কি ইন ফিউচার, ভালো করে শুনবে, ভবিষ্যতে, ইন ফিউচার ভবিষ্যতে। ইফ ওয়ান অ্যাকশন অকার্স, যদি একটা কোনো কাজ ঘটে বা সংঘটিত হয়, the another action also will occur. If one action happens, the another action also happens. সেটা কোথায়? ইন ফিউচার। কি বললাম? ভবিষ্যতে একটা কাজ হলে আর একটা কাজ হবে, এরকম শর্তের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ভালো করে দেখো, তাহলে এই ইফ যুক্ত ইফ প্লাস কি ব্যবহার করব, আই এম ইফ প্লাস কি ব্যবহার করব, প্রেজেন্ট indefinite comma next হবে কি future indefinite, future indefinite থেকে future indefinite যাবে। future indefinite কোনো যদি কাজ হয় তাহলে সেটা future indefinite পরেরটা কাজ হয় বলতে তোমাকে আমি কি বললাম, অতীতকালে দুটো কাজ হবে, একটা কাজ প্রথম কাজটা হলে তারপরের কাজটা হবে, একটা কাজ হলে আরেকটা কাজ হবে। তাহলে প্রথম কাজটা কি, যেটা শর্তযুক্ত বাক্য, তার সঙ্গে হবে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পরের সেন্টেন্সটা যেটা হবে ফিউচার ইনডিফিনিট। পরিষ্কার করো,
যদি আমি বললাম আমি যদি নেক্সট ক্লাস তোমাদের যদি নেক্সট ক্লাসটা নিতে আসি, আমি বললাম আগামী শনিবারে যদি আমি নেক্সট ক্লাসটা তোমাদের নেই, তাহলে এখনো নেওয়া হয়নি, ভবিষ্যতের কথা বলছি, যদি নেই তাহলে আমি কি করব না আমি তোমাদেরকে কি শেখাবো, ধরো আমি বললাম আমি টেন্সের ক্লাস নেব, আমি তোমাদেরকে ইউজেস অফ টেন্স শেখাবো। ওকে, তাহলে বলো তো কি হবে, তাহলে আমি যদি শনিবারের ক্লাসটা নেই তাহলে ইফ আই কি হবে, ইফ আই গিভ your class, if I give your class on next Saturday, I will teach you the uses of tenses. কথা বুঝতে পেরেছো? আমি যদি তোমাদের শনিবারের ক্লাসটা নেই, if I give the class on next Saturday, if I give the class on next Saturday, যদি আমি শনিবারের ক্লাসটা নেই তাহলে I will teach you the uses of tenses. টেন্সের ব্যবহারগুলো শেখাবো। বোঝা গেছে? সিম্পল কথা আরো বলছি দেখো। কন্ডিশন ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডিফিনাইট, পরেরটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। কি দেখো, ইফ আই গো, দেখো ভবিষ্যতে হবে কিন্তু আমি ব্যবহার করলাম কি গো। ইফ আই গো টু কলকাতা, ইফ আই গো টু, তাহলে আই শ্যাল মিট অরুণ, আমি অরুণের সঙ্গে দেখা করব। তাহলে আমি যদি কলকাতা যাই, বাক্যটা হচ্ছে কি কলকাতা কারণ এখনো যাইনি, আমি বলছি যে আমি যদি আগামীকাল কলকাতা যাই তাহলে আমি কি করব না অরুণের সঙ্গে দেখা করব। তাহলে ইফ আই গো টু কলকাতা আই শ্যাল মিট, আমি অরুণের সঙ্গে দেখা করব। ওকে, তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন। এখানে সেন্টেন্সের কনসিকোয়েন্স কি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইফ যুক্ত ক্লজের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর পরের সেন্টেন্সটা হয় কি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার সমস্যা আছে। নাম্বার 3 দেখো এখান থেকে কত কোশ্চেন আছে, দেখো এইটুকু মাথায় রাখতে হবে। পরীক্ষায় পড়েছিল প্রাইমারি যে কবার পরীক্ষা হয়েছে একটা কোশ্চেন দিয়েছে, সেই কোশ্চেনটা এখন আসছে। কোথায় যাচ্ছি আমরা, কন্ডিশন 3 তে হচ্ছে তাহলে কি সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে কি হচ্ছে দেখো ভালো, ই প্লাস পাস্ট ইনডিফিনিট, কমা আর করে দেখো would প্লাস ফার্স্ট ফর্ম, অর্থাৎ মোডাল ভার্বের পাস্ট ফর্ম গুলো থাকবে, তার সঙ্গে ভার্বের এক নম্বর। ওকে, এটাকে বলা আছে কি সেকেন্ড কন্ডিশন। এটা কি বলা আছে সেকেন্ড কন্ডিশন। স্যার এটা ফিউচার কন্ডিশন এই কন্ডিশন সেট করা যেটা আছে না সেকেন্ড কন্ডিশন স্যার এই যে দিয়ে পাস্ট ইনডিফিনিট হচ্ছে পাস্ট ইনডিফিনিট ফলে উইন্টার দিয়েছে সেটা তো হ্যাঁ কন্টিনিউয়াস নয়, এটা ফিউচারে আছে মোডাল ভার্বের ব্যবহার। না ফিউচার নয়, অতীতের কথাই বলা হচ্ছে এবং এটা মোডাল ভার্বের সাহায্যে অতীতের কথা বলা হচ্ছে। ওকে, যেমন দেখো আমি বলি if I bought this book, পরীক্ষা হয়ে গেছে, একটা বই দেখলাম কারোর কাছে, দিয়ে দেখলাম সেই বইটা থেকে কোশ্চেন এসেছে, তো আমি কি বললাম if I bought this book, যদি এই বইটা আমি কিনতাম, অতীতে যদি আগে কিনে নিতাম কিনতাম, তাহলে কি করতাম I would score, I would pass the এই পরীক্ষা। দেখো উড আর ভার্বের এক নম্বর ফর্ম, আর এটা হচ্ছে কি বল দুই নম্বর ফর্ম। বুঝা গেছে?
বোঝা গেল কি? তাহলে আমি যদি বইটা কিনতাম তাহলে কি হতো, বইটা যদি কিনতাম তাহলে অতীতের কথা বলা আছে, বইটা যদি আমি কিনতাম তাহলে আমি বইটা পাস করতাম। ওকে, যেমন কি আমি যদি তোমার জন্মদিনের পার্টিতে যদি যেতাম তাহলে খুব আনন্দ করতাম, তার মানে কি এর দ্বারা কি আমি চাইনি আর আনন্দ করি। ইফ আই অ্যাটেন্ডেড ইওর বার্থডে পার্টি I would enjoy a lot. I could enjoy a lot. খুব আনন্দ করতাম। বোঝা গেছে? তাহলে স্ট্রাকচারটা কি? if plus past indefinite plus would plus verb। ওকে, নাম্বার 4। নাম্বার 4 এ কি শিখবো? থার্ড কন্ডিশন। সূত্রটাই দিচ্ছি, থার্ড কন্ডিশন। আর কিছু করা ছিল জাস্ট এটা। থার্ড কন্ডিশন কি রকম হয়? থার্ড কন্ডিশন এরকম হয়, if, এগুলো মনে রাখবে তোমরা, if প্লাস past perfect, past perfect, if plus past perfect, comma, next হচ্ছে would অথবা could plus have plus V3 form। Okay, V3 past perfect tense। এটা খানিকটা দেখো এই কন্ডিশনের মতই। ধরো বললাম যদি আমি তোমার জন্মদিনে যোগ দিয়ে থাকতাম, এটা কি রকম প্রায়? এটা পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড, পাস্ট পারফেক্ট, ইফ আই অ্যাটেন্ডেড ইওর বার্থডে পার্টি আই উড হ্যাভ বা কুড হ্যাভ এনজয়েড আ লট। আই কুড হ্যাভ এনজয়েড আ লট। ওকে, তাহলে তোমাকে কি দেখতে হবে? তাহলে দুটো যদি একই হয় আমি তাহলে কি রকম কিভাবে এরর কারেকশন করব? তোমাকে দেখতে হবে যদি কোনোটা যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে নিশ্চয়ই তারপরে এই স্ট্রাকচার যদি দেয়া থাকে তারপর আমাকে বুঝতে হবে। তারপর পরে দেয়া আছে এইটা, আর প্রথমেরটা দেয়া আছে কি এটা দেয়া আছে, এই স্ট্রাকচার দেয়া আছে, তার আগে দেখা আছে দেখা গেল কি পাস্ট পারফেক্ট দিয়ে দিয়েছে। তাহলে এটা থাকলে এর সঙ্গে পাস্ট ইনডিফিনিট হবে। আর এই স্ট্রাকচার যদি দেয়া থাকে পাস্ট পারফেক্ট থাকে তারপরে এটা হবে। আর যদি এটা দেয়া থাকে তাহলে তার আগেরটাতে পাস্ট পারফেক্ট হবে। বোঝা গেছে? মিনিং এর এত তফাৎ বোঝার দরকার নেই, স্ট্রাকচারটা বোঝাটাই আছে। ওকে, স্ট্রাকচারটা বুঝে নাও। ক্লিয়ার? তাহলে এখান থেকে এরর থাকবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খুব সিনসিয়ারলি আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আমাদের এখান থেকে এরর কারেকশন বা সাবজেক্ট বা নেগেটিভ যা থাকবে আমরা করব। নেক্সট যেটা বলেছিলাম হাইপোথেটিক্যাল। বলেছিলাম হাইপোথেটিক্যাল, হাইপোথেটিক্যাল কন্ডিশন। হাইপোথেটিক্যাল কন্ডিশন কি? শুনো না, হাইপোথেটিক্যাল কন্ডিশনটা কি? হাইপোথেটিক্যাল কন্ডিশন হচ্ছে কি, যেটা হচ্ছে কি আনরিয়াল। কি বললাম? আনরিয়াল, আনরিয়াল ইমাজিনেশন। লিখে নাও, ইমাজিনেশন। আনরিয়াল ইমাজিনেশন কি বলা হচ্ছে? হাইপোথেটিক্যাল কন্ডিশন। কি বললাম? আনরিয়াল ইমাজিনেশন, যাকে বলা হয় হাইপোথেটিক্যাল কন্ডিশন। আচ্ছা, পাস্ট পারফেক্ট লিখে নাও, আমি নিচে লিখে দিও। পাস্ট পারফেক্ট উড, কুড আর হ্যাভ ভার্বে থাকবে। আর এটাকে কি বললাম? হাইপোথেটিক্যাল কন্ডিশন, যাকে বলা হচ্ছে আনরিয়াল ইমাজিনেশন অর এক্সপেকটেশন। ওকে, ওকে, এই আনরিয়াল ইমাজিনেশনটা জিনিসটা কি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সব কাল্পনিক ভাবনা। কি রকম? আমরা যেটা বলি না যে যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম, তাহলে কি হতাম? নীল আকাশে উঠতাম বা উঠতে পারতাম, তাই তো? আমি যদি প্রধানমন্ত্রী হতাম, ভারতের যদি প্রাইম মিনিস্টার হতাম, তাহলে আমি দেশ থেকে কি করতাম? সমস্ত বেকারত্ব গুছিয়ে দিতাম, মিটিয়ে দিতাম। বোঝা গেছে? তাহলে আমি কি প্রধানমন্ত্রী না হতে পারবো? এত সোজা।
সম্ভব নয়, এই জন্য এগুলো বলা হয় আনরিয়াল। যদি আমি তুমি হতাম, তাহলে তুমি কোনোদিন তোমার জায়গায় কোনোদিন আমি হতে পারবো? তুমি কোনোদিন আমি হয়ে উঠতে, আমি কোনোদিন তুমি হয়ে উঠতে পারবে না, তুমি কোনোদিন আমি হতে পারবে? সম্ভব কি? কিন্তু আলাদা মানুষ কোনোদিন সম্ভব কি? তাহলে এই ধরনের, ধরো আমি টিচার পড়াই, আমি যদি বলি আমি যদি ডাক্তার হতাম, তাহলে এটা কি বলছি? প্রেজেন্ট টেন্সেই বলছি, কিন্তু টেন্সটা হবে কি পাস্ট। আমি এখন দাঁড়িয়ে বললাম, ধরো আমার সামনে দেখছি কেউ একজন যন্ত্রণায় ছটফট করছে, অ্যাক্সিডেন্টে, আমি দেখে বললাম আমি যদি ডাক্তার হতাম, তাহলে আমি এই রোগীটার, এই নতুন প্রায় লোকটার জীবনটাকে আমি বাঁচিয়ে দিতাম বা বাঁচাতে দিতাম। আমি কি ডাক্তার? আমি তো ডাক্তার নই, তাহলে আমি কল্পনা করছি, লোক এক্সপেক্ট করছি, ঠিক আছে, ইমাজিন করছি যে আমি যদি ডাক্তার হতাম না, একে মরতে দিতাম না, এইভাবে এখানে মরতে দিতাম না। এটাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল, ঠিক আছে, হাইপোথেটিক্যাল। এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সেম, যেরকম সেকেন্ড কন্ডিশন যেরকম বললাম সেরকম হচ্ছে কি পাস্ট ইনডিফিনাইট। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পাস্ট ইনডিফিনাইট হচ্ছে ইফ এর পরে ইফ যুক্ত ক্লজ হবে পাস্ট ইনডিফিনাইট। জাস্ট 1 মিনিট একটু ওয়েট করো, হয়ে গেছে পাস্ট ইনডিফিনাইট। ওকে, নেক্সট হচ্ছে কি ওই উড প্লাস বিং। এই স্ট্রাকচার আমরা সেকেন্ড কন্ডিশনে শিখেছি না? কিন্তু এখানে দেখতে হবে এই পাস্ট ইনডিফিনাইটটা কি রকম হবে। ইনডিফিনাইট টেন্স, এই ইনডিফিনাইট টেন্সে কি হবে? সাবজেক্ট। এই ইনডিফিনাইটের স্ট্রাকচারটা কি রকম হবে? সাবজেক্ট প্লাস ওয়্যার, ওয়াজ ওয়্যার, যেটা ওয়্যার অর হ্যাড। ওয়্যার কিসের জন্য? বি, হওয়া বোঝানোর জন্য। আর এটা কি? হ্যাড। এটা হচ্ছে কি? বি মানে হওয়া, আর এটা হচ্ছে কি? পজেসিভ, পি ও এস এস ই, পজেসিভ, পি ও এস এস ই এস আই ভি, পজেসিভ। মানে পজেসিভ দেখানো। পজেসিভ মানে কি? কারোর কাছে কি থাকা, পজেসিভনেস বলা। এই পজেসিভ দেখানোর জন্য হ্যাড, আর কি বি মানে হওয়ার জন্য ওয়্যার এর ব্যবহার করা। ওকে, নেক্সট আর কিছু না, এটাই হচ্ছে পাস্ট। এগুলো সব ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সটাতে হবে এইভাবেই হবে। তাহলে পাস্ট ইনডিফিনাইটটা কিভাবে হবে? ওয়্যার হবে কোনো কিছু হওয়া বোঝালে, আর থাকা বোঝালে হ্যাড হবে। ওকে, আর নেক্সটটা যেমন আছে আমার এই তোলা আছে, এটাই বোঝা গেল? বোঝাতে পারলাম কি? তাহলে বলো তো, যদি আমি ডাক্তার হতাম তাহলে আমি এই মৃতপ্রায় মানুষটির জীবন বাঁচাতাম, তাহলে ইংলিশটা কি হবে বলো? যদি আমি ডাক্তার হতাম, তাহলে হওয়া বোঝাচ্ছে বি মানে হওয়া, হতাম বলছি। ইফ আই ওয়্যার, আই এর পাশে ওয়্যার বসে, কিন্তু এখানে বলছি এটা যেটা যার অবজার্ভ ভার্ব নয়, মানে যার যেটা নয়, কোন এই যার যেটার কথা মানে তখন উল্টেও চলে আসবে। তার মানে তুমি বসাবে হির পাশে ওয়্যার বসাবে, তার মানে তুমি বলবে কি দেব থাকলে ওয়াজ বসাবো না, ওয়্যারই। তুমি যে কথাটা বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। তাই বলতে যার যেটা হবে তুমি বলছো না উল্টে দেবো না, উল্টানো নয়, সাবজেক্টের নাম্বার পার্সেন্ট না দেখে সবার কাছে ওয়্যার। বুঝাতে পারলাম? তুমি বলতে চাইছো তাহলে ওয়্যার হলে কি ওয়াজ হয়ে যাবে স্যার, এটাই বলছো তো? তাহলে এক্সচেঞ্জ হয়ে যাবে। একটা ছিল যে না, এক্সচেঞ্জ হবে না, ওয়্যারই ওয়্যার, সব জায়গায় ওয়্যার। দে থাকলে ওয়্যার হবে, আই থাকলে ওয়্যার। ওকে, হি থাকলে ওয়্যার, দে থাকলে ওয়্যার। তাহলে ইফ আই ওয়্যার আ ডক্টর, তাহলে যদি আমি ডাক্তার হতাম তাহলে কি করতাম? কমা আই উড। বাঁচানো ইংরেজি কি? সেভ, সেভ দ্য লাইফ, সেভ দ্য লাইফ অফ দ্য ডাইং, of the dying person. Okay, life of the dying person. If I were a doctor, I would save the life of the dying person. Dying মানে স্যার, dying মানে মুমূর্ষু, যে মারা যাচ্ছে আর কি, ছটফট করছে, মৃত্যু করছে, dying person. If I were a doctor, I would save the life of the dying person. যদি আমি পাখি হতাম আমি আকাশে উড়তাম, তাহলে কি হবে? If I were a bird, if I were a bird, I would fly in the sky, in the blue sky. Okay, যদি আমার কাছে কি থাকতো না, আমার কাছে যদি একটা কি থাকতো, প্রাইভেট কার থাকতো, তাহলে আমি আপনাকে আপনার বাসায় ড্রপ করে আসতাম। তাহলে কি হবে? ইফ আই হ্যাড এ কার, ইফ আই হ্যাড এ ফোর হুইলার, ইফ আই হ্যাড এ বাইক, তাহলে আমি কি করতাম? আপনাকে ড্রপ করতাম। আই উড ড্রপ ইউ এট ইওর হোম বাই এট ইওর। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আই উড কি করতাম? রিমুভ, দূর করতাম দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম ফ্রম আওয়ার কান্ট্রি, আমাদের দেশ থেকে কি বেকারত্ব সমস্যাকে মিটিয়ে দিতাম।
ক্লিয়ার না? কোনো অসুবিধা নেই। এনি ডাউট? সমস্যা আছে কি? তাহলে পজেসিভ মানে কি? কারোর কাছে কি থাকা, এই যেটা বললাম, যদি আমার কাছে 1 কোটি টাকা থাকতো আমি তোমাকে এখন 10 লাখ টাকা দিয়ে দিই। প্রচুর টাকা আছে, 1 কোটি আছে, তার থেকে না 10 লাখ টাকা দেবো। এটা কথা বললাম। যদি আমার 1 কোটি থাকতো, তার থাকা মানে কি? পজেসিভনেস দেখানো। তো আমার কাছে কি আছে? আমার নেই, তবু আমি ভাবছি যদি থাকতো 1 কোটি আমি তোমাকে 10 লাখ টাকা দিতাম। মানে ইফ আই হ্যাড 1 crore rupees I would give you, or I could offer you 10 lakhs for your বিজনেস। তোমার বিজনেসের জন্য আমি তোমাকে 10 লাখ টাকা অফার করব। ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি ডাউট? তাহলে এই হচ্ছে স্ট্রাকচার। টোটাল 5 স্ট্রাকচার বললাম। তাহলে স্ট্রাকচারে মেইনলি কি মনে রাখতে হবে আমাদেরকে? কি মনে রাখতে হবে? স্ট্রাকচারের যে টেন্সের কনসিকোয়েন্স গুলো মনে রাখতে হবে, কার সঙ্গে কোন টেন্স। এই বাক্যটা পড়ে বুঝতে হবে যে এটা জিরো কন্ডিশনাল কথা বলছে, তাহলে এখানে প্রেজেন্ট হবে। এটা ফার্স্ট কন্ডিশনাল বলছে, তাহলে কি হবে? না প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। এটা কি বলছে? না সেকেন্ড কন্ডিশনাল বলছে, তাহলে কি হবে? পাস্ট ইনডিফিনাইট আর উড ভার্বের এক নম্বর। এটা কি বলছে? না এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল বলা হচ্ছে, তাহলে কি পাস্ট পারফেক্ট টেন্স হবে, পরেটা উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হবে। ওকে, হাইপোথেটিক্যাল, তাহলে ওয়্যার এবং হ্যাড হবে, নেক্সট হবে কি উড ভার্বের ফার্স্ট ফর্ম। এই কনসেপ্ট স্ট্রাকচার মনে রাখতে হবে। ওকে, এর মধ্যে আরো কিছু জিনিস আছে যেগুলো আমি কোশ্চেনের সঙ্গে ফেস করিয়ে পড়াবো। ঠিক আছে, যেগুলো কথা বলতে বলতে শেখানো হয়েছে, কিন্তু মেন ফান্ডামেন্টাল এই চ্যাপ্টারের যে ফান্ডাটা, যে মেইন ফান্ডাটা, সেটা হচ্ছে এই 5 স্ট্রাকচারস এবং এগুলো কিভাবে হয় তার সেন্স লিখতে। ওকে, তাহলে একটা চ্যাপ্টার পড়িয়ে দিলাম। এইটুকু কথা বললাম। পুরো এখান থেকে যত কোশ্চেন পড়েছে আজ পর্যন্ত, এবং আমি যেই কোশ্চেন দিই না কেন আশা করি তোমরা 90% সলভ করবে। এইটুকু মনে রাখবে, এটা হচ্ছে মেইন ফান্ডা। এবার কোশ্চেন বাক্য ঘোরানো থাকবে, বিভিন্ন জিনিস দেখতে পাবে, কিন্তু তোমাকে আইডিয়া, তখন কমন সেন্সের কাছে না যদি পারো তখন আমি একটু বলে দিলে বলে হ্যাঁ স্যার ঠিক করে একটু বলছি। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ওকে, হ্যাভ এ নাইস ডে। তাহলে প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, আশা করি কোনো অসুবিধা হবে না। চেষ্টা করো। এটা লিখেছি, যদি আমি ডাক্তার হতাম, ইফ আই ওয়্যার এ ডক্টর, if I were a doctor, I would save the life of the dying person. আমি মুমূর্ষু রোগীর প্রাণটা বাঁচাতে পারতাম। ঠিক আছে, অনলাইনে যারা আছে কোনো সমস্যা আছে কি? সমস্যা আছে কারোর কোনো? ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো তোমরা। শুনতে পাচ্ছ না মনে হয়, তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি নেক্সট ক্লাস যেদিন আসবো। না স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে থাকো, না হলে অসুবিধা হয়ে যাবে। প্র্যাকটিস করবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, প্র্যাকটিস করো। আমি পরের ক্লাসে কি করা যায় আমি দেখছি, একটু কাজ এগিয়ে যায় কিনা ফান্ডামেন্টাল